হ্যালো স্টুডেন্টস, এইচকে এডু হাব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আগের ক্লাসে আমরা এই পুষ্টি অধ্যায় থেকে পৌষ্টিকতন্ত্রের অন্তর্গত পৌষ্টিক নালী মানে একদম শুরু করে মুখবিবর থেকে শুরু করে গলবিল, গ্রাসনালী, পাকস্থলী, ক্ষুদ্রান্ত, বৃহদান্ত্র এবং তাদের বিভিন্ন অংশ এবং পাশাপাশি তাদের কাজ সম্পর্কে আলোচনা করে নিয়েছিলাম। আজকের ক্লাসে পৌষ্টিকতন্ত্রের যেটা 2 নম্বর ভাগ মানে পৌষ্টিক গ্রন্থি বা পরিপাক গ্রন্থি, বিভিন্ন ধরনের পৌষ্টিক গ্রন্থি সেগুলো কোথায় থাকে, তাদের কাজ কি, সেই সম্পর্কে আমরা আজকের ক্লাসে প্রত্যেকটা বিষয়গুলো বুঝে নেব। দেখো, পৌষ্টিকতন্ত্রের মধ্যে পৌষ্টিক গ্রন্থি বা ডাইজেস্টিভ গ্ল্যান্ড বলা হয় কোনগুলোকে, ওই পৌষ্টিক নালীর সঙ্গেই যুক্ত থাকে বেশ কিছু গ্রন্থি যেগুলো বিভিন্ন ধরনের ক্ষরণ করে, বিভিন্ন ধরনের উৎসেচক হতে পারে, বিভিন্ন উৎসেচক ক্ষরণ করে এবং ক্ষরণ করার মাধ্যমে খাদ্যগুলোকে হজম করতে বা পরিপাক করতে বিশেষ ভূমিকা পালন করে, সেগুলোকে বলা হচ্ছে পৌষ্টিক গ্রন্থি বা পরিপাক গ্রন্থি। এগুলো কোনগুলো? লালা গ্রন্থি আছে, পাক গ্রন্থি আছে, যকৃৎ আছে, আন্তরিক গ্রন্থি আছে, অগ্নাশয় আছে, এরকমভাবে পরপর আমাদের জায়গাগুলো দেখতে হবে। প্রথমে আসি লালা গ্রন্থি। এই জায়গাটা বেশি ইম্পর্টেন্ট একটা জায়গা। দেখো, মুখবিবরের মধ্যে 3 জোড়া লালা গ্রন্থি থাকে, সেই 3 জোড়া লালা গ্রন্থির নাম তোমরা কিন্তু মুখস্থ রাখবে। কেমন? মুখবিবরের মধ্যে মানুষের 3 জোড়া লালা গ্রন্থি থাকে। এক হচ্ছে প্যারোটিড গ্রন্থি, 2 নাম্বার হচ্ছে সাব ম্যান্ডিবুলার গ্রন্থি, আর 3 নাম্বার হচ্ছে সাব লিঙ্গুয়াল গ্রন্থি। ওকে, তাহলে প্যারোটিড, তারপর হচ্ছে সাব ম্যান্ডিবুলার বা সাব ম্যাক্সিলারি, আর জিভের নিচে যেটা থাকে সেটা হচ্ছে সাব লিঙ্গুয়াল। ওকে, তাহলে কর্ণমূল মানে কানের নিচের দিকে, কর্ণমূল মানে কানের নিচ, সেইখানে থাকে প্যারোটিড গ্রন্থি, এই যে প্যারোটিড গ্রন্থি জায়গাটা। আর নিম্ন চোয়ালের নিচের দিকে থাকে সাব ম্যান্ডিবুলার, এই যে সাব ম্যান্ডিবুলার নিচের চোয়ালের দিকে থাকে সাব ম্যান্ডিবুলার বা সাব ম্যাক্সিলারি। ওকে, সাব ম্যাক্সিলারি তলদেশের দুপাশে কিন্তু থাকে, মানে নিচে চলে দুপাশ জুড়ে থাকে। আর সাবলিঙ্গুয়াল যেটা দেখলাম সেটা জিভের নিচে থাকে, জিভ যেটা থাকে জিভের ঠিক নিচেই থাকে সাবলিঙ্গুয়াল। লিঙ্গুয়াল মানে ল্যাঙ্গুয়েজ, মানে কথা বলা, ভাষা, তাহলে জিভ আমাদের কথা বলতে সাহায্য করে, তাহলে জিভের নিচে থাকে সাবলিঙ্গুয়াল, এরকমভাবে মনে রাখবে। এবার এই যে লালা গ্রন্থিগুলো আছে, লালা গ্রন্থির কাজ কি আমরা পড়েছিলাম পরিপাকের মধ্যে, যে আমরা যে খাবারটা খাই তার মধ্যে শর্করা, প্রোটিন, ফ্যাট সমস্ত রকম খাবার আমরা খাই, তার মধ্যে কার্বোহাইড্রেট জাতীয় খাবারের কিছুটা অংশ কিন্তু মুখের মধ্যে পরিপাক হয়ে যায়, যেহেতু সেখানে লালা গ্রন্থি আছে এবং লালা গ্রন্থির মধ্যে থাকা বিভিন্ন উৎসেচকগুলো বিশেষ করে শর্করা জাতীয় খাবার বা কার্বোহাইড্রেট জাতীয় খাবারকে পরিপাকে বা পাচিত করতে সাহায্য করে। যেমন কি কাজ, উৎসেচক ছাড়া আর কি কাজ রয়েছে? লালা গ্রন্থি থেকে যে লালা রসটা বের হয়, সেটা ধরো আমরা শুকনো জিনিস খাচ্ছি, মুড়ি খাচ্ছি বা বিস্কুট খাচ্ছি, এই শুকনো খাবার, সেগুলোর সঙ্গে লালা মিশে যায় এবং লালা মিশে গিয়ে খাবারগুলোকে নরম করতে এবং সেগুলোকে গলদ্ধকরণ করতে মানে গিলতে কিন্তু সাহায্য করে। এটা হচ্ছে প্রথম কাজ। নেক্সট, দারুণ ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে লালা রসের মধ্যে কোন উৎসেচক থাকে? সেটা হচ্ছে টায়ালিন উৎসেচক থাকে বা টায়ালিন এনজাইম থাকে। এটা কি করে? আমরা ধরো ভাত খাচ্ছি, সেদ্ধ বা সিদ্ধ যেটা শ্বেতসার, সেই সিদ্ধ শ্বেতসারকে ওই টায়ালিন উৎসেচক কি করে? গ্লুকোজে পরিণত করে, মানে আরো সরল কার্বোহাইড্রেটে বা মনোস্যাকারাইডে পরিণত করতে সাহায্য করে। ওকে, নেক্সট, লালা রসের মধ্যে আরো এক ধরনের উৎসেচক থাকে, সেটা হচ্ছে লাইসোজাইম। এই লাইসোজাইম কিন্তু বিভিন্ন জায়গায় থাকে, চোখের মধ্যেও কিন্তু লাইসোজাইম থাকে, যেগুলো ওই বিভিন্ন জীবাণু, চোখের মধ্যে কোনো জীবাণু ঢুকে গেল, তাহলে সেই লাইসোজাইম উৎসেচক চোখের মধ্যে ঢুকে যাওয়া জীবাণুগুলোকে নষ্ট করতে বা মেরে ফেলতে সাহায্য করে। সেরকম এই লালা রসের মধ্যেও লাইসোজাইম উৎসেচক থাকে, যেগুলো খাবারের মধ্যে কোনো যদি ব্যাকটেরিয়া জাতীয় বা কোনো অণুজীব যদি থাকে, তাহলে সেগুলোকে নষ্ট করতে বা মেরে ফেলতে সাহায্য করে। তাহলে লালা গ্রন্থি অবশ্যই ভালো করে পড়বে, যে আমাদের মুখের মধ্যে কত ধরনের লালা গ্রন্থি থাকে, সেগুলি অবস্থান কোথায় বা তাদের কাজ কি। কাজ তো লালা গ্রন্থির মধ্যে এইগুলোই হচ্ছে কাজ, কি কি উৎসেচক হয় এগুলোই কাজ। ওকে, নেক্সট আমাদের হচ্ছে পাক গ্রন্থি। পাক গ্রন্থি মানে এখানে পাকস্থলীর যেটা ভেতরে যেটা গাত্র বা মানে ভেতরের অংশ, সেখানে ছোট ছোট গ্রন্থি থাকে, তাই না? সেইগুলোকে একসঙ্গে অনেকগুলো গ্রন্থি থাকে, এই গ্রন্থিগুলোকে বলা হয় মানে পাক গ্রন্থি। ওকে, এর অক্সিনটিক গ্রন্থি থাকে, এর মধ্যে অনেক গ্রন্থি থাকে, যার মধ্যে একটা গ্রন্থির নাম হচ্ছে অক্সিনটিক। সেখান থেকে কোন অ্যাসিড খরিত হয়? না তো HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড খরিত হয়। প্রশ্ন আসতে পারে, শর্ট কোয়েশ্চেন ভেতর থেকে আসবে, যে পাকস্থলীর কোন গ্রন্থি থেকে HCl অ্যাসিড খরিত হয়? উত্তর হবে অক্সিনটিক গ্রন্থি থেকে। যদি বলে কোন কোষ থেকে, তাহলে অক্সিনটিক কোষ থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড খরিত হয়। ওকে,
পেপটিক গ্রন্থি থেকে নিষ্ক্রিয় পেপসিনোজেন উৎসেচক নিঃসৃত হয়। এটা কিন্তু ইনঅ্যাক্টিভ থাকে, পরে সেটা সক্রিয় হয় এবং উৎসেচকের কাজগুলো করতে পারে। প্রথমে কিন্তু এটা নিষ্ক্রিয় হিসাবে বা ইনঅ্যাক্টিভ হিসাবেই কিন্তু এটা থাকে। ওকে, তাহলে আমরা দেখলাম পেপটিক যেটা কোষ, পেপটিক কোষ, এখান থেকে পেপসিন হরমোন কিন্তু খরিত হয়। পেপসিনোজেন সেটা মানে পেপসিনোজেন উৎসেচক, পেপসিনোজেন উৎসেচকটা খরিত হয়, সেটা নিষ্ক্রিয়। আর অক্সেন্টিক কোষ থেকে এই সেল খরিত হয়। এই সেলের কাজ হচ্ছে কি, পাকগ্রন্থি থেকে যা যা অ্যাসিড বলো বা উৎসেচক খরিত হচ্ছে সেগুলোই কাজই হচ্ছে পাকগ্রন্থির কাজ। তাহলে এই সেল খাবারের মধ্যে যদি কোনো রোগ জীবাণু থাকে সেগুলো নষ্ট করতে সাহায্য করে। ওকে, তাহলে ওগুলো নষ্ট করাটা হচ্ছে মেন কাজ। আর পেপসিন যে উৎসেচকটা থাকে সেটা প্রোটিনের পরিপাক ঘটায়। তাহলে পেপসিন উৎসেচকগুলো নির্দিষ্ট সাবস্ট্রেটের ওপর কাজ করে। যেমন পেপসিন শর্করা বা ফ্যাটের ওপর কোনো ভূমিকা নেই, এ মেনলি কি করে, প্রোটিনের পরিপাকে সাহায্য করে। আবার আমরা পড়েছিলাম যে পাকস্থলীর মধ্যে প্রধানত কি হয়, পাকস্থলীর মধ্যে প্রধানত প্রোটিনের পরিপাক হয়, তবে কিছুটা ফ্যাটেরও পরিপাক হয়। তার কারণ কিছু লাইপেজ উৎসেচক ওই পাকস্থলীর মধ্যে থাকে, যেই লাইপেজ উৎসেচক কি করে, লাইপেজ উৎসেচক শুধুমাত্র ফ্যাটের ওপর কাজ করতে পারে, তাহলে ফ্যাটের পরিপাকে কিন্তু সাহায্য করে। ওকে, তাহলে এখানে আমরা দেখলাম পাকগ্রন্থি যেটা পাকস্থলীর অন্তঃগাত্র যেটা মিউকাস, এখানে পাকগ্রন্থিগুলো ছোট ছোট গ্রন্থিগুলো অবস্থান করে। এবং এখানে আমরা দেখলাম যে নিষ্ক্রিয় পেপসিনোজেন প্রথমে তৈরি হয়, তারপর সেটা সক্রিয়তে পরিণত হয়, নিয়ে প্রোটিন জাতীয় খাবার যেটা সেটাকে পরিপাক করে, মানে প্রোটিনকে পেপটোনে পরিণত করে, পরিণত করে। আর ফ্যাট জাতীয় মানে ফ্যাট পরিপাকে সাহায্যকারী উৎসেচক লাইপেজ থাকে, সেগুলো ফ্যাটের পরিপাক ঘটায়, নিয়ে সরল অংশ, মানে ফ্যাটের সরল অংশ কোনটা, ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল, ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারলে পরিণত করতে সাহায্য করে। নেক্সট দেখবো আমরা যকৃৎ বা লিভার। প্রশ্ন আসা শর্ট কোয়েশ্চেন, মানুষের দেহে অবস্থিত সবচেয়ে বড় পৌষ্টিক গ্রন্থির নাম লেখো। উত্তর হবে যকৃৎ। যকৃৎ হচ্ছে মানুষের দেহে পাওয়া সব থেকে বড় পৌষ্টিক গ্রন্থি, আন্ডারলাইন করবে, সবচেয়ে বড় পৌষ্টিক গ্রন্থি। উদর গহ্বরে যেটা ডায়াফ্রাম থাকে আমাদের, মধ্যচ্ছদা পেটের ঠিক নিচে, মানে বুকের খাঁজের ঠিক নিচে, সেইখানে মধ্যচ্ছদার নিচে ডান দিকে কিন্তু যকৃৎটা থাকে, ডান দিকে থাকে আমাদের। এবার যকৃতের খণ্ডকগুলো কি কি, ডান খণ্ড, বাম খণ্ড ছাড়াও কোয়াড্রেট এবং কোয়াড্রেট, এই চারটে অংশ থাকে। তাহলে বাম দিকের খণ্ডটা বলবো আমরা বাম খণ্ড, ডান দিকেরটা আমরা বলবো ডান খণ্ড। এছাড়া আমাদের থাকে কি কি অংশ, কোয়াড্রেট থাকে এবং কোয়াড্রেট অংশ থাকে। যেমন ভালো করে ছবি দেওয়া থাকলে, 3 ডাইমেনশনাল ছবি দেওয়া থাকলে আরও ভালোভাবে কিন্তু এই জায়গাগুলো বোঝা যায়। ওকে, তাহলে এটা ডান খণ্ড হলো, এটা বাম খণ্ড হলো। এরপর দেখো এর নিচে পিত্তথলি থাকে, নাশপাতি আকৃতির পেশিময় থলি, এই যে পিত্তথলি, এটা হচ্ছে পিত্তথলি। এখানে পিত্তথলিটাতে দেখো দেওয়া আছে আমাদের, এই নালীটা হচ্ছে পিত্তনালী, এটা হচ্ছে পিত্তথলি। ওকে, এবং পিত্তথলি বা পিত্তাশয়। যকৃতের ভেতরে অনেকগুলো লোবিউল থাকে, যা যকৃতের গঠনগত কার্যগত একক। লোবিউলগুলো থেকে পিত্তরস নিঃসৃত হয়ে ডান আর বাম যকৃতের মাধ্যমে যকৃতে বেরিয়ে আসে। তাহলে যকৃতের কয়টি অংশ সেগুলো মনে রাখবে, এবং যকৃতের মধ্যে পিত্তরস নিঃসৃত হয় যকৃত থেকে। ওকে, তাহলে এখানে আমাদের ডান এবং বাম যকৃত নালী থেকে বেরিয়ে আসে, নিয়ে তারপরে দেখো এখানে দুটো নালী মিশে সাধারণ যকৃত নালী গঠন করেছে, যা পিত্তথলি থেকে নির্গত সিস্টিক নালীর সঙ্গে মিশে সাধারণ পিত্তনালী। তাহলে প্রথমে ডান আর বাম যকৃত নালী মিক্স হয়ে সাধারণ যকৃত নালী, পরে সাধারণ যকৃত নালী কার সাথে মিশছে, সিস্টিক নালীর সাথে মিশছে, নিয়ে তৈরি করছে সাধারণ পিত্তনালী। যদি এখানে দেওয়া আছে, এখানে সাধারণভাবে দেওয়া নেই, আচ্ছা এখানে সাধারণ পিত্তনালী এখানে দিয়েছে। প্রথমে বাম এবং ডান, এদিকে বাম দিকের যকৃত নালী, ডান দিকের যকৃত নালী মিলে এইখানে তৈরি হচ্ছে এই নালীটা। দেখো বাম দিকে এবং ডান দিকের, এই দিকটা যে বাম দিক, এই দিকটা যে ডান দিক, মিলে সাধারণ যকৃত নালী তৈরি হচ্ছে। সাধারণ যকৃত নালীর সঙ্গে এই যে এটা সিস্টিক নালী, সেটা যুক্ত হলো, নিয়ে এই জায়গাটা হলো সাধারণ পিত্তনালী। ওকে, নেক্সট তোমার ইন্টারনেটে যে ছবিগুলো দেওয়া হয় দেখবে, ইন্টারনেট থেকে ছবিগুলো দেখবে, সেখানে খুব সুন্দর করে দেওয়া থাকে। নেক্সট এরপর দেখো সাধারণ পিত্তনালী, সেই নালীটা নিচের দিকে নেমে এসে অগ্নাশয় থেকে একটা বাইরের দিকে নালী বেরিয়ে আসে, নিয়ে একসঙ্গে যকৃত অগ্নাশয় নালী হিসাবে ডিওডেনামে কিন্তু এসে মুক্ত হয়, মানে মেশে। তাহলে এখানে যকৃতের কাজ কি, যকৃতের মধ্যে পিত্ত রস থাকে,
সেই পিত্তরস কি করে, লাইপেজকে সক্রিয় করে, অ্যাক্টিভেট করতে সাহায্য করে। আর মেন কাজ পিত্তরসের ফ্যাট জাতীয় খাবার যেগুলো আছে সেই ফ্যাট জাতীয় খাবারের পরিপাকে কিন্তু বিশেষ ভূমিকা পালন করে। এখানে কি দেওয়া হয়েছে, যকৃৎ নিঃসৃত উৎসেচকবিহীন ক্ষারীয় যেটা পিত্তরস, পিত্তরসে কিন্তু কোনো উৎসেচক থাকে না, কিন্তু এখানে দেখো অন্ত্রে আগত আন্তরিক পাকমণ্ডকে কিন্তু ক্ষারীয় করে। নেক্সট হচ্ছে পিত্তরসে দেখো উপস্থিত পিত্ত লবণ যেটা, সেটা ফ্যাটের পরিপাক এবং শোষণে সাহায্য করে, ফ্যাট জাতীয় খাবারগুলোকে, চর্বি জাতীয় অংশগুলোকে অবদ্রবে পরিণত করতে সাহায্য করে। নেক্সট প্যানক্রিয়াস বা অগ্ন্যাশয়, সেটা ডিউডেনামের সি আকৃতির অংশ অবস্থান করে পাকস্থলীর নিচে। সি আকৃতির ডিউডেনাম বলো বা ইউ আকৃতির ডিউডেনামের নিচে থাকে, ডিউডেনামের খাজে থাকে। এখানে দেখো এই অংশ থেকে অগ্ন্যাশয় নালী যেটা দেখো উইরসাং নালী যেটা, সেটা বের হয় এবং পিত্তনালীর সঙ্গে যুক্ত হয়ে যকৃৎ অগ্ন্যাশয় নালী একসঙ্গে মিশে ডিউডেনামে মুক্ত হয়। অগ্ন্যাশয়ের কাজটা মনে রাখবে, অগ্ন্যাশয়ের ক্ষেত্রে এখানে কাজ হচ্ছে, অগ্ন্যাশয় হচ্ছে একটা মিশ্র গ্রন্থি। মিশ্র গ্রন্থি মানে এর মধ্যে অন্তঃক্ষরা অংশ আছে, বহিঃক্ষরা অংশ আছে। অন্তঃক্ষরা থেকে সবসময় মনে রাখবে, অন্তঃক্ষরা থেকে হরমোন ক্ষরিত হয়। কেমন, অগ্ন্যাশয় থেকে অন্তঃক্ষরা অংশ থাকে, সেখানে ইনসুলিন, গ্লুকাগন এই সমস্ত হরমোন বের হয়। আর বহিঃক্ষরা অংশগুলো থেকে সাধারণত উৎসেচক বের হয়, যেগুলো খাবার পরিপাকে সাহায্য করে। তাহলে যে গ্রন্থির মধ্যে অন্তঃক্ষরা বহিঃক্ষরা দুটো অংশ থাকে তাকে বলা হয় মিশ্র গ্রন্থি। তাহলে অগ্ন্যাশয় হচ্ছে এক ধরনের মিশ্র গ্রন্থি। তাহলে বহিঃক্ষরা অংশ থেকে উৎসেচক অগ্ন্যাশয় রস নিঃসৃত হয়, তার মধ্যে প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট পরিপাককারী উৎসেচক থাকে, যেগুলো এই প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাটের পরিপাকে সাহায্য করে। নেক্সট আন্তরিক গ্রন্থি যেটা, সেটা দেখো ক্ষুদ্রান্তের প্রাচীরে ক্রিপস অফ লিবারকুন, কেমন, ক্রিপস অফ লিবারকুন এবং ব্রুনারের গ্রন্থি, এই দুটো গ্রন্থি একসঙ্গে আন্তরিক রস ক্ষরণ করে। ওকে, বা লাইবারকুনের গ্রন্থি বলছে, ব্রুনারের গ্রন্থি এবং লাইবারকুনের গ্রন্থি বলছে, কেমন, ক্রিপস অফ লাইবারকুন বা লিবারকুন, এই গ্রন্থিগুলো থেকে আন্তরিক রস বের হয়। এখানে দেখো কি 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 করে এরা, শর্করা, প্রোটিন, ফ্যাট সবগুলোর কিন্তু পরিপাকে সাহায্য করে। ওকে, এরপরে নেক্সট আমরা পরিপাক সম্পর্কে ধারণা, এই জায়গাটা আমরা দেখব। এখানে দেখো প্রথমে পরিপাক বলতে জটিল খাদ্যবস্তু সেগুলো ডাইজেস্ট হয়, উৎসেচকের সাহায্যে সরল আর শোষণের উপযোগী তরল খাবারে পরিণত হয়। নিয়ে দাঁত, আর দেখো এখানে কি হয়েছে, প্রথমে খাবার যেটা খায় সেটা দাঁতের সাহায্যে চর্বিত এবং পেশিত হয় খাবারটা, গ্রাইন্ডিং হয়, লালারস মেশে নিয়ে মণ্ড তৈরি করে, খাবারের দলা পাকানো মণ্ড যেটাকে বলে বোলাস। তারপর সেটা মুখবিবর গলবিল হয়ে গ্রাসনালী দিয়ে যায়, গ্রাসনালীতে পৌষ্টিকনালী ক্রমসংকোচন ঘটে, সেটা হচ্ছে পেরিস্টলসিস চলন, সেটার মাধ্যমে পাকস্থলীতে পৌঁছায়, নিয়ে ক্ষুদ্রান্তে খাবারের শোষণ ঘটে, বাকি সম্পূর্ণ 100% পাচনটা কমপ্লিট হয়। কেমন, এবার এই পরিপাককে আমরা দুটো ভাগে ভাগ করব, একটা হচ্ছে দেখো মেকানিক্যাল ডাইজেশন, আর একটা হচ্ছে উৎসেচকের সাহায্যে পাচন। প্রথমে আসি যান্ত্রিক পরিপাক কাকে বলে। যান্ত্রিক পরিপাক মানে হচ্ছে যে ভৌত পদ্ধতিতে, কেমন, যে ভৌত পদ্ধতিতে কঠিন আর জটিল খাদ্যবস্তু, কঠিন ও জটিল খাদ্যবস্তু এই পরিপাক তন্ত্রে ছোট ছোট কণাতে পরিণত হয় এবং খাদ্যবস্তু পাচক রসের সঙ্গে মিশে যায়, তার পাশাপাশি পৌষ্টিক নালীর বিচলনের মাধ্যমে ধীরে 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 বৃহদন্ত্রের দিকে এগিয়ে যায়, সেই পরিপাককে আমরা বলবো যান্ত্রিক পরিপাক। তাহলে যে ভৌত পরিপাক পদ্ধতিতে বা যে ভৌত পদ্ধতিতে কঠিন আর জটিল খাদ্যবস্তু পরিপাকতন্ত্রে এসে ছোট ছোট কণায় ভেঙে যায় বা পরিণত হয়, তার সঙ্গে খাদ্যবস্তুর সঙ্গে বিভিন্ন উৎসেচক মেশে এবং পৌষ্টিক নালী বিচলনের মাধ্যমে বৃহদন্ত্রের দিকে এগিয়ে যায়, সেই ধরনের পরিপাককে আমরা বলবো যান্ত্রিক পরিপাক। যান্ত্রিক পরিপাকের মধ্যে তিনটে ভাবে কিন্তু যান্ত্রিক পরিপাক ঘটে। এই যান্ত্রিক পরিপাক অনেক সময় অনেক স্কুলে কিন্তু দেয়, আগে দিত না প্রশ্নগুলো, এখন কিন্তু বর্তমানে এই প্রশ্নগুলো দিচ্ছে যান্ত্রিক পরিপাক থেকে। ফার্স্ট উপায় হচ্ছে চর্বণ, মানে চেবানো। চেবানো মানে কি, যে পদ্ধতিতে মুখবিবরের মধ্যে যখন আমরা খাবারটা খাচ্ছি, প্রথম খাবারটা খাচ্ছি কঠিন খাবার, তাহলে সেই কঠিন খাবারটা দাঁতের সাহায্যে আমরা ভেঙে দিচ্ছি, পেশাই করছি, ছোট ছোট কণায় পরিণত করছি, তার সঙ্গে মুখের মধ্যে লালা গ্রন্থি থাকে, 3 ধরনের লালা গ্রন্থি, সেখান থেকে লালা রস এসে মেশে নিয়ে চেবাচ্ছি আমরা, নিয়ে লালা রস মিশে বড় খাবারের দলাতে পরিণত হচ্ছে, আমরা গিলে নিচ্ছি, সেই দলাটাকে কি বলছে, বোলাস বলছে, আমরা একটু আগে দেখলাম।
তাহলে বোলাসটা কিন্তু গঠন করে। তাহলে চেবানো, চর্বণ মানে হচ্ছে মেনলি চেবানো, দাঁত দিয়ে চেবানো, পেশাই করা, ছোটো ছোটো কণায় খাবারটা পরিণত করা, লালারস মেশানো, নিয়ে বোলাস গঠন করা। নেক্সট হচ্ছে গলদ্ধকরণ মানে গিলে ফেলা। গলদ্ধকরণ মানে গিলে ফেলা। যে পদ্ধতিতে এই যে বোলাসটা যেটা তৈরি হলো আগে চেবানোর মাধ্যমে লালারস মিশ্রণে বোলাস তৈরি হলো, সেইটা একটা কি হলো গ্রাসনালীতে প্রবেশ করবে। এটা একটা মানে এক প্রকার প্রতিবর্তক ক্রিয়া। ওকে, নেক্সট হচ্ছে পৌষ্টিক নালী যেটা বিচলন, যেটার নাম হচ্ছে পেরিস্টলসিস। কি বলছে? গ্রাসনালী পথে খাদ্যবস্তুর অগ্রসর হওয়া। গ্রাসনালীতে খাবারটা যে একটু একটু নলের মতো জায়গা, অথচ খাবারটা হয়তো এতটা মোটা হয়ে আছে, তাহলে এই দিকটা সংকোচন যখন হবে তখন ঠেলে যাবে খাবারটা, তাই না? এইখানে যদি খাবারটা ধরো, এখানে তো একটা মোটা জিনিস, একটা নল, এখানে যদি খাবারটা থাকে, ধর খাবারটা মোটা, এরকম মোটা হয়ে আছে, ধর এটা এটুকু ব্যাস অথচ মোটা হয়ে এরকমভাবে আছে, তাহলে এটুকু প্রসারিত হয়েছে, এই জায়গাটা সংকোচন হবে তখন এটা ঠেলা যাবে খাবারটা। তাহলে এইখানে সংকোচন, খাবারের জায়গাটা প্রসারণ। যে খাবারটা সরে গেল, আবার এইখানে প্রসারণ ছিল, এবার সংকোচন হবে, আবার এইখানটা প্রসারণ হবে, এই খাবারটা সরে যাবে। এবার এখানে এখানে কি ছিল? প্রসারণ ছিল, এবার সংকোচন হবে, এই জায়গাটা প্রসারণ হবে, খাবারটা চলে যাবে। এমনি করে সংকোচন প্রসারণের মাধ্যমে খাবারটা কিন্তু এগিয়ে যাবে। তাহলে এই গ্রাসনালীর গায়ে পেশি থাকে, এই পেশিগুলোই কিন্তু ক্রমসংকোচন, পরপর স্টেপ বাই স্টেপ সংকোচনের মাধ্যমে খাবারটাকে গ্রাসনালীর মধ্যে দিয়ে এগিয়ে নিয়ে যায় এবং পাকস্থলীতে পৌঁছে দেয়। এই পদ্ধতিকে বলা হচ্ছে পেরিস্টলসিস। ওকে, পেরিস্টলসিস বলা হয়। তাহলে পৌষ্টিক নালীর গায়ের মধ্যে, ভেতরের মধ্যে আমরা ইচ্ছা মতো নিয়ন্ত্রণ করতে পারি না, এগুলো হচ্ছে অনৈচ্ছিক পেশি। কিছু কিছু আছে হাতের পেশি, হাত পায়ের পেশি আমরা ইচ্ছা মতো সংকোচন প্রসারণ করতে পারি, সেগুলো হচ্ছে ঐচ্ছিক। আর কিছু পেশি আমাদের থাকে, সেগুলো আমরা মানে শরীরের ভেতরেই অটোমেটিক সেগুলো সংকোচন প্রসারণ হয়, সেগুলো হচ্ছে অনৈচ্ছিক পেশি। সেই অনৈচ্ছিক পেশির সংকোচন প্রসারণ হয়, নিয়ে খাদ্যবস্তু সামনের দিকে মানে ক্ষুদ্রান্ত বৃহদন্তের দিকে পরপর এগিয়ে যায়। সেই যে বিচলন, সেটা হচ্ছে পৌষ্টিক নালীর বিচলন বা পেরিস্টলসিস চলন। ওকে, আর এখানে আমাদের কি বলে দেখো, উৎসেচকের মাধ্যমে মানে রাসায়নিক যেটা পরিপাক, এটা যান্ত্রিক পরিপাক, এটা রাসায়নিক পরিপাক। ওই খাবার পরিপাক গ্রন্থি থেকে যে উৎসেচক বের হবে, তারপরে আর্দ্র বিশ্লেষণ মানে হাইড্রোলাইসিসের মাধ্যমে জলের উপস্থিতিতে ক্রিয়া ঘটবে, উৎসেচক মিশবে, নিয়ে বিভিন্ন পৌষ্টিক নালীর 3টি অংশে আর্দ্র বিশ্লেষণের মাধ্যমে খাবারের ভাঙন ঘটছে, মুখবিভাগ, পাকস্থলী, ক্ষুদ্রান্ত, নিয়ে সরকারে যেহেতু খাবারটা কিসে পরিণত হচ্ছে, গ্লুকোজে পরিণত হচ্ছে, প্রোটিনটা অ্যামিনো অ্যাসিডে পরিণত হচ্ছে, ফ্যাটটা ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে পরিণত হয়। ওকে, আজকে এতটা পর্যন্ত আলোচনা করলাম। নেক্সট ক্লাসে এই পরিপাককারী উৎসেচক বা ডাইজেস্টিভ যে এনজাইমগুলো আছে সেগুলো আমরা দেখে নেব, আর তারপরে আরও একটা ক্লাস দেব যেখানে বিপাক বা মেটাবলিজম বিষয়টা দেখে নেব। তাহলে দুটো ক্লাসে আমরা পুষ্টি জায়গাটা পুরোপুরি কমপ্লিট করে নেব। আজকের ক্লাসটি তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে, আর বেশি বেশি করে আমাদের আজকের ক্লাস তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে অবশ্যই শেয়ার করবে। আর পুরনো ক্লাসগুলো যারা দেখোনি, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যাও, মোর অপশানে গিয়ে দেখো, নিচের দিকে গিয়ে তোমরা ক্লাস 9-এর প্লেলিস্টগুলো পাবে। ক্লাস 9 ভৌত বিজ্ঞান বা ফিজিক্যাল সায়েন্স, ক্লাস 9 লাইফ সায়েন্স, সেই প্লেলিস্টের লিঙ্কে ক্লিক করে তোমরা ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্সের আগের ক্লাসগুলো দেখবে। সেখানে আমরা কিন্তু নোটস প্রোভাইড করেছি, হ্যান্ড রিটেন নোটস প্রোভাইড করেছি, কিছু টেক্সট বুক থেকে কপি পেস্ট করা হয়েছে, কাট করা হয়েছে, নিয়ে সেগুলো আমরা নোটসের মধ্যে সাজিয়েছি। যাই হোক, সমস্ত কোশ্চেন আনসার, 1 মার্কসের কোশ্চেন আনসার সেগুলো টাইপ করে দেওয়া হয়েছে। সে সম্পর্ক মানে পুরো ক্লাসগুলো তোমরা সেই প্লেলিস্টের মধ্যে পেয়ে যাবে, ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞানের, বা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশানে গিয়েও তোমরা কিন্তু ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞানের প্লেলিস্ট পাবে। সেখান থেকে অবশ্যই যে ক্লাসগুলো হয়ে গেছে ভৌতবিজ্ঞান এবং জীবনবিজ্ঞানের নোটস লেখানো হয়ে গেছে, অনেক চ্যাপ্টার আছে, যেমন আমরা এখন ভৌতবিজ্ঞানের দ্রবণ চ্যাপ্টারটা পড়াচ্ছি, এবং জীবনবিজ্ঞানের মধ্যে এগুলো হচ্ছে, আগের চ্যাপ্টারগুলো কিন্তু নোটস দেওয়া হয়েছে, সেগুলো কিন্তু অবশ্যই তোমরা দেখে নিও। ওকে, তাহলে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করলাম। তোমরা সবাই খুব ভালো থেকো। অল দ্য ভেরি বেস্ট।